আচ্ছা, আমি শুরু করছি। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টার দিয়ে শুরু করব। তো আমরা স্টার্ট ডেল্টা স্টার্টার অব্দি আগের দিন পড়েছিলাম। স্টার্ট ডেল্টা স্টার্টার কিভাবে কাজ করে, স্টার্ট ডেল্টা স্টার্টারের অপারেটিং প্রিন্সিপাল, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আসছি আমরা অটো ট্রান্সফর্মার স্টার্টার। অটো ট্রান্সফর্মার স্টার্টারটা ইউজ করা হয় কোথায়, আগে দেখে নিই অটো ট্রান্সফর্মার স্টার্টারটা কেমন দেখতে। এটা হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টার। এটা হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয় যে কোনো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সবই থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। এটা ইউজ করা হয় হচ্ছে যেখানে 15 এইচপির ওপরে যে সমস্ত মোটরগুলো হয় সেখানে এই অটো ট্রান্সফর্মার স্টার্টার ইউজ করা হয়। তো এখানে এই যে থ্রি ফেজ লাইন আছে, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার বলতে আমরা জানি কি, সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার। মানে থ্রি ফেজে চাই তিনটে ওয়াইন্ডিং, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ওয়াইন্ডিং হতো, মানে একটাই ওয়াইন্ডিং, সেটাই প্রাইমারি আর সেকেন্ডারি হিসেবে কাজ করে। অটো ট্রান্সফরমার নিয়ে আমি আর বলছি না, তোমরা জানো সবাই। তো এই সে অটো ট্রান্সফরমার স্টার্টারে কি আছে, এখানে এই তিনটে ওয়াইন্ডিং আছে। এখানে আমরা কি করেছি, এই ওয়াইন্ডিং গুলো থেকে যে কোনো দুটো ওয়াইন্ডিং থেকে, যেহেতু আমাকে একটা ফেজে আলাদা আলাদা করে ফেজে সাপ্লাই দিতে লাগবে, তিনটে ফেজে, তো ফেজে যখন আমরা সাপ্লাই দেব, লাইন ভোল্টেজ সাপ্লাই দেব, তার মানে কি দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা সেটা লাইন ভোল্টেজ। তাই ট্যাপিংটা এইভাবে করা হয়েছে। এটা, এই একটা সুইচ আছে, এটা একটা স্টার্ট সুইচ। এই সুইচটা যখনই অন করা হবে, সঙ্গে সঙ্গে এখানে এই যে অটো ট্রান্সফরমারের তিনটে ওয়াইন্ডিং আছে, এই তিনটে ওয়াইন্ডিং কানেক্টেড হয়ে যাবে। এই তিনটে ওয়াইন্ডিং এর মধ্যে এই দুটো ওয়াইন্ডিংকে একটা ট্যাপিং করা হয়েছে, মানে এটা থেকে ফুল ভোল্টেজ আমি নেব, কিন্তু এই দুটো থেকে আমি এই ট্যাপটা চেঞ্জ করলে, এই ট্যাপটা যখনই আমার চেঞ্জ হবে তখনই কি হবে, ভোল্টেজটা কমবে বা বাড়বে। এবং সেটা কানেক্ট করা হয়েছে কোথায়, স্টেটার ওয়াইন্ডিং এ কানেক্ট করা হয়েছে। তাহলে এটা যখনই এই সুইচটাকে জেনারেলি বলা হয় হচ্ছে, আহ, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন ক্ল্যাড সুইচ বা ক্ল্যাড সুইচ, শুধু ক্ল্যাড সুইচ। এই ক্ল্যাড মেকানিজমটা কি, যখনই একটা টোটাল এরকম একটা তিনখানা সুইচের তিনখানা কন্ট্যাক্টর যখন কানেক্ট করা থাকে একসঙ্গে, এবং এই মেকানিজমটাকে ক্ল্যাড মেকানিজম বলে। তো এই মেকানিজমে কি হবে, যখনই আমি এটাকে অন বা অফ করবো, একসঙ্গে তিনটে কানেকশন একসঙ্গে অন, অন হওয়ার সঙ্গে সঙ্গে স্টেটারে কানেক্টেড হবে। এবং আমার যেটা উদ্দেশ্য বা আমাদের যেটা উদ্দেশ্য, যে রিডিউস ভোল্টেজ সাপ্লাই দেওয়া স্টেটার ওয়াইন্ডিং এ, সেটা আমরা এর মাধ্যমে মানে ফ্রুটফুল করতে পারবো আর কি। তো এটা হলো আমাদের অটো ট্রান্সফর্মার স্টার্টার। এবার সার্কিট এন্ড ফাংশন। কি আছে, an auto transformer starter makes it possible, an auto transformer starter makes it possible to start squirrel cage induction motor with reduced starting current
as the voltage across the motor is reduced during starting. তাহলে যেটা আমাদের উদ্দেশ্য যে অটো ট্রান্সফর্মার স্টার্টারটাকে স্টার্ট করা, কিভাবে একটা রিডিউসড ভোল্টেজে স্টার্ট করা বা রিডিউসড কারেন্টে, সেটাই আমরা স্টার্ট করব স্টার্টিং টর্ক হাই হওয়ার জন্য। In contrast to the start delta starter, only three motor leads and terminals are required on starting. The motor is connected to the tapping of the transformer, auto transformer. আমার স্টার ডেল্টা স্টার্টার হলে কি হতো, 6টা লিড ছিল, দরকার ছিল 3টে স্টারের জন্য, 3টে ডেল্টার জন্য, কিন্তু এখানে সেটার কোনো প্রয়োজন নেই। আমার 3টে লিড থাকলেই আমি অটো ট্রান্সফর্মার স্টার্টারকে স্টার্ট করতে পারবো। তাহলে এটা একটা অ্যাডভান্টেজিয়াস মেকানিজম। স্টার্টিং ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, মোটর টার্মিনালস ভোল্টেজ লেস দেন লাইন ভোল্টেজ বাই ট্রান্সফর্মার রেশিও। তো মোটর টার্মিনাল ভোল্টেজটা সবসময় মাথায় রাখতে হবে, আমি লাইন ভোল্টেজের থেকে কম ভোল্টেজ সাপ্লাই দেবো, কারণ ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে টর্ক প্রপোর্শনাল। তাহলে আমি যখনই অটো ট্রান্সফর্মার দিয়ে স্টার্ট করবো, তখন অটো ট্রান্সফর্মারের ট্যাপিংটা চেঞ্জ করলে আমার কি হবে, লেস ভোল্টেজ সাপ্লাই আসবে। মোটর কারেন্ট এক্সিডস দ্য লাইন কারেন্ট বাই ইনভার্স অফ ট্রান্সফর্মার রেশিও। তার মানে কি, আমার ভোল্টেজটা কমছে, এটা কেন এত অ্যাডভান্টেজিয়াস, কারণ ট্রান্সফর্মারে আমরা ভোল্টেজ কমালে কারেন্টকে বাড়াতে পারি। কারেন্ট বাড়ানোর আমার ফলটা কি, কেন কারেন্ট বাড়ালে আমার সুবিধাটা কি, আমি একটা কথা প্রথমেই বলেছি, এটাকে আমরা ইউজ করছি 15 এইচপির ওপরে মোটরে। খুব ভালো করে এই কথাটা শুনবি সবাই, এই কথাগুলোই হচ্ছে মেন কনসেপ্ট। কেন আমি 15 এইচপির ওপরে এটাকে নিয়ে যাচ্ছি। এইচপি বাড়া মানে কি বাড়া, মেকানিক্যাল আউটপুট বাড়া। মেকানিক্যাল আউটপুট বাড়া মানে কি বাড়া, লোড বাড়া। লোড বাড়া মানে কি, লোড কারেন্ট বাড়া। তাহলে যখনই আমার লোড বেড়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, আমার লোড কারেন্ট বাড়ছে। লোড কারেন্ট বাড়া মানে কি, আমার এইচপিটা বাড়ছে। তার মানে এইচপি বেড়ে গেছে মানে লোড কারেন্ট বাড়ছে। তাহলে যখনই ট্রান্সফর্মারে আমি রিডিউস ভোল্টেজ করব, ট্রান্সফর্মারের সম্পর্কে আমরা জানি যে ভোল্টেজ কমালে কারেন্ট বাড়ে, তখনই কারেন্টটা বাড়বে, যেটা আমার প্রয়োজন। স্টার্টিং টর্ক ইজ রিডিউসড বাই দ্য স্কোয়ার অফ দ্য টার্মিনাল ভোল্টেজ। এবং এটাও জানি আমরা যে ভোল্টেজ কমলে টর্ক রিডিউস হবে। টর্ক রিডিউস হবে, কিন্তু যেহেতু এইচপি বেশি, কারেন্টটা কিন্তু ও ক্যাপেবল হবে বেশি নিতে। ঠিক আছে, তাহলে এটা একটা স্টার্টিং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ ভেরি মাচ অ্যাডভান্টেজিয়াস। সো উই আর ইউজিং দ্যাট টাইপ অফ স্টার্টার ইন কেস অফ the motor which has the HP rating above the 15 HP, or you can say in case of high HP rating induction motor, you have to choose the auto transformer starter instead of other starters to start the motor efficiently. এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্যারেক্টারিস্টিক্স অটো ট্রান্সফর্মার স্টার্টারের। শর্ট কোশ্চেন দিতে পারে। অ্যাডভান্টেজ কি, ভোল্টেজ ইজ রিডিউসড বাই ট্রান্সফরমেশন and not by dropping the voltage in resistor। তার মানে কি, সব থেকে বড় কথা, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে এখানে আমি ভোল্টেজটা কমাচ্ছি কি, নাম্বার অফ টার্নস কমিয়ে, কখনোই রেজিস্ট্যান্স বাড়িয়ে ভোল্টেজ কমাচ্ছি না। তো রেজিস্ট্যান্স বাড়িয়ে যদি আমরা ভোল্টেজ কমাই, তাহলে সমস্যা কি, আমার কপার লস বাড়বে, কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা নেই। The current and power drawn from the supply mains are also reduced in comparison to resistor starting। ঠিক আছে, so adjustment of starting voltage by selection of proper tap on the auto transformer। ট্যাপিং চেঞ্জ করার সঙ্গে সঙ্গে, ট্যাপিং মানে কি, একটা রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই। যখনই আমি ট্যাপিং কে চেঞ্জ করব, সঙ্গে সঙ্গে আমার কি হবে, অটো ট্রান্সফরমারের সাপ্লাই ভোল্টেজটাও চেঞ্জ হবে। মানে যে ভোল্টেজটা আমার অটো ট্রান্সফরমার থেকে সাপ্লাই হয়ে আসছে, সেটা আমার চেঞ্জ হবে বা কমবে। তারপর কি আসছে, the method is suitable for long starting period। ঠিক আছে, লং স্টার্টিং পিরিয়ডের জন্য কি এটা সুইটেবল। কারণ লং স্টার্টিং পিরিয়ড মানে কি, আমার যখন এইচপি রেটিং অনেক বেশি হবে বা লোড কারেন্ট অনেক বেশি হবে, তখন স্টার্টিং কারেন্ট টাইমটাও আমার বাড়বে। ঠিক আছে, কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ লোডকে যখন ও ঘোরাতে চাইবে, তখন কি হবে, টর্ক আমার যেহেতু শুরুতে স্টার্টিং টর্কটা অনেক হাই, ভোল্টেজটাও বেশি নিচ্ছে, কিন্তু আমি ভোল্টেজটা বেশি দিচ্ছি না তো ওকে, আমি কারেন্টটা বেশি দিচ্ছি, তাহলে ওর স্টার্টিং টাইমটা কি হবে, ইনক্রিজ হবে। মোটর কারেন্টস লার্জার দেন সাপ্লাই কারেন্ট। কারণ কি, সাপ্লাই কারেন্টের থেকে মোটর কারেন্টটা বেশি হবে, কারণ কি, ভোল্টেজটা কমছে। সাপ্লাই কি ছিল, সাপ্লাই ভোল্টেজ বেশি ছিল, কারেন্ট কম ছিল। আমার অটো ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ কমেছি, তাহলে কারেন্ট অটোমেটিক্যালি বেড়ে গেছে। দিস মেথড ক্যান বি ইউজ ফর স্টার্টিং দ্য স্টার কানেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা কানেক্টেড মোটর। স্টার বা ডেল্টা দুটোতেই ইউজ করা যাবে, কারণ ডেল্টা কানেক্টেড মোটরে কারেন্ট একটু বেশি লাগে। ঠিক আছে, কারণ ডেল্টা কানেক্টেড মোটরে যেটা হয়, ডেল্টা কানেক্টেড মোটরে ভোল্টেজটা একটু বেশি লাগে। তো
তো ভোল্টেজ বেশি লাগে, কারেন্ট কম লাগে। আর স্টার কানেক্টেড ঠিক উল্টোটা। বেসিক্যালি কি হয়, ডেল্টা কানেক্টেড মোটরে যে লাইন কারেন্টটা আসে সেটা হচ্ছে আইএল ইকুয়াল টু রুট থ্রি আই ফেজ আর ভিএল ইকুয়াল টু ভি ফেজ। ঠিক আছে, মানে যেটা ফেজ ভোল্টেজ সেটাই আমার লাইন ভোল্টেজ, কিন্তু লাইন কারেন্ট ফেজ কারেন্টের সঙ্গে সমান না। কিন্তু এখানে যেহেতু আমি কন্ট্রোল করতে পারছি অ্যাকর্ডিং টু মাই নিডস, আমার প্রয়োজন অনুযায়ী আমি কন্ট্রোল করব। আমার কাছে সব থেকে সুবিধাজনক যেটা কি, আমি ভোল্টেজ কারেন্ট যাকেই বাড়াই কমাই না কেন, ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমবে, ভোল্টেজ কমালে কারেন্ট বাড়বে, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স লাগানো নেই, তাই এখানে পাওয়ার লস হবে না তার জন্য। সো বোথ দুটো মোটরের জন্যই আমরা এটাকে ইউজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ লো পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর লো হবে কারণ কি এটা ইন্ডাকটিভ, হাই ইন্ডাকটিভ কয়েল আছে, ট্রান্সফর্মার মানে ইন্ডাকটিভ কয়েল। ঠিক আছে, হাইয়ার কস্ট ইন কেস অফ লোয়ার আউটপুট রেটিংস মোটর, কস্টটা অনেক বেশি হবে। কারণ কি লোয়ার আউটপুটের জন্য তো আমার এটা প্রয়োজন নেই, কিন্তু এটা তো অনেক কস্টলি একটা মেকানিজম। বাট আমার এটা প্রয়োজন নেই লোয়ার আউটপুট রেটিং মোটরসের জন্য, যদি আমি এটা ইউজ করি সেক্ষেত্রে আমার কস্ট অনেক বেশি লাগছে। দিস মেথড ইজ অফেন এমপ্লয়েড ফর স্টার্টিং অফ লার্জ কেজ মোটরস রেটিং এক্সিড 20 কিলোওয়াট। যেটা আমি বললাম যেটা মেনলি ইউজ করা হবে এই টাইপের মোটরে, যেখানে 20 কিলোওয়াটের মতো বা 15 এইচপি উপরে পাওয়ার হবে, সেখানে আমরা এটাকে ইউজ করবো, তার থেকে কমে ইউজ করতে পারবো না। তো এই হলো আমাদের তিন রকমের স্টার্টার, এবং স্টার্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নোটটা আমি দিয়েও দিয়েছি, তোরা দেখে নিবি। আচ্ছা, এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট ইন্ডাকশন মোটরের। নট অনলি কনসেপ্ট বলাটা ভুল, এটাকে বলা যেতে পারে দুটো ফল্ট বা দুটো কন্ডিশন, যে দুটো কন্ডিশন ইন্ডাকশন মোটরে অ্যারাইজ করলে ইন্ডাকশন মোটরের কিছু হার্মফুল এফেক্ট দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, 90%-এর বেশি চান্স পরীক্ষায় আসার। আমি শুরু করছি, যে দুটোকে বলা হয় কগিং অ্যান্ড ক্রলিং। কগিং অ্যান্ড ক্রলিং আমি বলছি। সো কগিং অ্যান্ড ক্রলিং। তো ফার্স্টে আমরা আসছি, কি ব্যাপারটা কি। Proper numbers of rotor slot are to be selected in relation to number of stator slot. Otherwise, undesirable effect will be found at the starting of the slot. যতগুলো রোটারের স্লট আছে, ঠিক আছে, তার প্রাইম নাম্বার, তার প্রাইম নাম্বার কি করতে হবে, the proper number of rotor slot are to be selected in relation to number of stator slots. Otherwise, একটা ম্যাগনেটিক লকিং দেখা যায়। যদি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বার মানে কি বলতো, প্রাইম নাম্বার মানে কি?
আমি যদি ক্লাসের পরের দিন থেকে আওয়াজ না পাই, আমি যে কজন ক্লাসে আছে সবাইকে ক্লাস থেকে লেফট করিয়ে দেবো, বিকজ দ্যাট মিনস এটা নয় ক্লাসের মধ্যে চুপচাপ বসে থাকবে আর আমি আমার মতো বলে যাব। এটা আমি আজকে বলে দিলাম। এরপরের দিন যদি আমি নেক্সট দিন দেখি যে সবাই চুপ করে বসে আছে, আমি ক্লাস থেকে সবাইকে লিভ করে আমি বেরিয়ে যাবো। কারণ আমি এখানে খুব সন্দেহজনক যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় যে এখানে তোরা যারা আছিস তারা ক্লাসটা জাস্ট অন করে এখান থেকে বেরিয়ে যাস। দ্যাট ইজ টু মাচ রেসপেক্টফুল ব্যবহার এটা আমার জন্য, ঠিক আছে? টু মাচ। আই কান্ট টলারেট দ্যাট টাইপ অফ নুসেন্সি। আমি আজকে লাস্ট বলে দিলাম, নেক্সট দিন থেকে যদি আমি দেখি, আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো যদি কেউ কোনো রেসপন্স না করে। আমি প্রত্যেককে আগে নাম ধরে ধরে ডাকবো, আমি রেসপন্স। আসিক মোল্লা, আর ইউ দেয়ার? হ্যাঁ স্যার বলুন। আসিক মোল্লা, আমি যখন একটা কথা বলছি কারোর কোনো রেসপন্স নেই কেন? ইন্দ্রনীল মন্ডল, হ্যাঁ স্যার। ইন্দ্রনীল মন্ডল, মহেন্দ্র বৈরাগী, মহেন্দ্র বৈরাগী কোথায়? মহেন্দ্র বৈরাগীকে আমি ক্লাস থেকে লেফট করিয়ে দিলাম। মহেন্দ্র বৈরাগী, আমি কিন্তু প্রেজেন্ট দেবো না, ঠিক আছে? ওকে, অ্যাবসেন্ট। প্রসেনজিৎ দাস, নট হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ওকে। At first behave properly like a student. After that, come to my class. That is the warning for all of you. Rahul Chandra Pramanik. Yes, sir. Rahul Mondol. Yes, sir. Sudipto Dalui. Yes, sir. Sudipto Dalui, I can't hear properly. Sudipto Rana. Yes, sir. Shubhankar Maiti. ইয়েস স্যার। এবারে আমি প্রত্যেককে জিজ্ঞেস করব এক এক করে, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইম নাম্বার? আসিক মোল্লা, টেল মি। What is prime number? জানিস কি না জানিস সেটা পরিষ্কার করে বল। ওকে, ঠিক আছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নেক্সট দিন থেকে আমি এটার ব্যবস্থা করছি। আমি এইভাবে ক্লাস চললে আমি ইলেকট্রিক্যাল সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস নেবো না। টুডে ইজ মাই লাস্ট ক্লাস। আমি এরকম ক্লাস চললে নেবো না। দ্যাট ইজ টু মাচ। কেউ কোনো রেসপন্স করে না ক্লাসের মধ্যে, কারোর কোনো রকম রিয়াকশন নেই, সবাই মধ্যে ক্লাসে আছে চুপ করে মাইকটাকে অফ করে রেখেছে। আমি জিজ্ঞেস করলে কারোর কোনো রেসপন্স পাচ্ছি না। এখন বলার পর এক এক করে লেফট করে যাচ্ছে সবাই। আমার কথা আশা করি শোনা যাচ্ছে পরিষ্কার, আমি বুঝতে পারছি আমার কথা শোনা যাচ্ছে, কিন্তু কেউ রেসপন্স করছে না। তোরা যত রকম এরকম করবি তাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি ক্লাস নেবো না, আমি নেক্সট দিন থেকে ক্লাস নেবোই না ইলেকট্রিক্যাল সেকেন্ড ইয়ারে। যদি এই জিনিস কন্টিনিউ চলে আমি ক্লাস নেবো না। আমি দেখতে পাচ্ছি সবাই প্রেজেন্ট, কারোর কোনো রেসপন্স নেই। প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে যদি না জানিস তাহলে তোরা ইলেকট্রিক্যালে পড়ার যোগ্য হসনি, এখন স্কুলে ভর্তি হবি আবার। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইম নাম্বার? আমি যতক্ষণ না এটার অ্যানসার পাবো আমি কোনো পড়াবোই না। প্রাইম নাম্বার মানে কি? 2, 4, 6 এগুলো তো প্রাইম নাম্বার। জোরে বল, শুনতে পাচ্ছি না। 2, 4, 6, 8 এগুলো তো প্রাইম 2, নাম্বার। 4, 6, তাহলে এতক্ষণ এটা বলা যাচ্ছে না কেন? আমি অনেকক্ষণ আগে জিজ্ঞেস করেছি। স্যার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি অনেকক্ষণ ধরেই বলছি। তোদের সারা জীবন নেটওয়ার্ক ইস্যু হয়ে যাবে, সারা জীবন নেটওয়ার্ক ইস্যু। আর কারোর নেটওয়ার্ক ইস্যু হয় না, তোদেরই সবসময় নেটওয়ার্ক ইস্যু থাকে। একটা কমন এক্সকিউজ সবার, নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক ইস্যু হলে আমার কোনো কথা শোনাও যাবে না, তোর কোনো কথাও আমি শুনতে পাবো না। যখন এমনি সময় ডাকছি কেউ সাড়া দিচ্ছে না, যখন একটুখানি গলার স্বরটাকে চড়ালাম তখন সবাই সাড়া দিচ্ছে। So that doesn't mean that there is no such network issue.
কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, দ্যাট ইজ কমপ্লিটলি এক্সকিউজ। স্যার আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য লেট হয়ে যাচ্ছে। আমি যা বলার বলে দিয়েছি। আমি যদি নেক্সট ক্লাসে, আমি আজকে ওয়ার্নিং দিলাম, আমি নেক্সট ক্লাসে প্রতিটা জিনিস পড়ানোর পর আমি পড়া ধরবো, যারা যারা রেসপন্স করবে না তাদেরকে আমি ক্লাস থেকে বার করে দেবো, আমি এটা বলে দিলাম। The proper number of rotor slots are to be selected in relation to the number of stator slots, otherwise desirable effect will be found at the starting of the motor. যখন আমরা মোটরকে স্টার্ট করব, যদি রোটর স্লট আর স্টেটর স্লট একটার সঙ্গে একটা প্রাইম নাম্বার না হয়, মানে 4 বা 6 বা 8 বা 10, এটা 4টে হলে ওটা 6টা হতে পারে, তখনই কি হবে, এর মধ্যে একটা মেকানিক্যাল লকিং দেখা দেবে বা ম্যাগনেটিক লকিং দেখা দেবে, যেটাকে বলা হয় হচ্ছে কগিং। Fogging and crawling are two phenomena which are observed due to wrong combination of number of rotor and stator slot. Wrong combination মানে কি, if there is the number of rotor slot is not prime with the stator slot, there is that type of problem occurred which is known as clogging. And crawling টা কি, crawling টা একটু অন্য জিনিস। crawling is happening due to harmonics. What is harmonics? What is harmonics? Prosenjit Das, what is harmonics? You have already taught that harmonics topic in your circuit theory. What is harmonic? Rahul Chandra Pramanik, yes or no? না জানলে বল, না জানি না। What is harmonics? কি হবে পড়াশোনা করে, কিছুই তো জানিস না, তোর আগের সেমিস্টারে পড়াগুলো কি হয়েছে কিছুই তো জানিস না, কি হবে পড়ে? 2 আর 2 এর যোগফল 4, এটা কি জিজ্ঞেস করবো নাকি আমি? সৈকত নাইয়া, হোয়াট ইজ হারমোনিক্স? সৈকত নাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হারমোনিক্স কাকে বলে? শুনতে পাচ্ছি না, জোরে বল। স্যার জানি না। কেন জানিস না কেন? থার্ড সেমিস্টারে কি করে পাস করলি? সুদীপ্ত রানা, হোয়াট ইজ হারমোনিক্স? স্যার নিউমারিক্যাল এভারেজ। নিউমেরিক্যাল এভারেজ কি, তো এভারেজ বলেই জানি। হারমোনিক্স, নিউমেরিক্যাল এভারেজ বলে কোনো কথা আমি কোনোদিন শুনিনি, প্রথম শুনলাম। এভারেজ, দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল এভারেজ। কখনো হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, বেঙ্গলি, ইংলিশ এরকম হয় না। এভারেজ মানেই দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল। এভারেজটা যোগ করে ভাগ করতে হয়, দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল এভারেজ বলে পৃথিবীতে কোনো শব্দ আছে বলে আমার জানা নেই। হোয়াট ইজ হারমোনিক্স? ইন বাই সামেশন 1/x। হারমোনিক্স মানে কি? হারমোনিক্স মানে এভারেজ নয়, আমি ফার্স্টেই বলছি সেটা। হারমোনিক্স একটা ইলেকট্রিক্যাল টার্ম, আমি অলরেডি বলেছি সার্কিট থিওরিতে তোরা এটা পড়েছিস হারমোনিক্স। তারপর তো আমি যাব ইভেন হারমোনিক্স, অড হারমোনিক্স। হারমোনিক্স না জানলে আমি ক্রলিং বলবো কি? হারমোনিক্স জিনিসটা না জানলে ক্রলিংটা বলবো কিভাবে? অড হারমোনিক্স, ইভেন হারমোনিক্স এগুলো তো জানতে হবে। হোয়াট ইজ নয়েজ ইন ফ্রিকোয়েন্সি? শুভঙ্কর মাইতি, হোয়াট ইজ নয়েজ ইন ফ্রিকোয়েন্সি? এখানে চুপ করে বসে থাকার দিন চলে গেছে, আমি আর কাউকে চুপ করে বসে থাকতে দেবো না। যার পোষাবে না সে ক্লাস থেকে বেরিয়ে যাবে, বাট প্রত্যেককে রেসপন্স করতে হবে। ইউ ইচ এন্ড এভরিওয়ান হ্যাভ টু বি রেসপন্স, আদারওয়াইজ আমি তাকে ক্লাস থেকে বার করে দেবো। শুভঙ্কর মাইতি, হোয়াট ইজ নয়েজ ইন ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি? নয়েজ কি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিতে? আমি কি বলবো তাহলে? ক্রলিং কি বুঝবি তোরা? আমি আমার মতো বলে যাব, তোরা তো কিছুই বুঝবি না। আমি এটাও জানি, আমি ইন্ডাকশন মোটরে একটা কোশ্চেন জিজ্ঞেস করলে এখানে কেউ পারবে না। ইন্টারনাল তো সবাই দিয়েছে দেখে দেখে, এবং সব থেকে দুঃখজনক যে অ্যাসাইনমেন্ট গুলো জমা পড়েছে সেগুলো একই কপি পেস্ট। একটাই দিতে পারতিস তোরা, বলতে পারতিস যে দ্যাট অ্যাসাইনমেন্ট ফর অল অফ আস,
লিখে দিতে পারতিস, কোনো সমস্যা ছিল না। এভাবে করার কি মানে? ইন্টারনালের খাতা কপি পেস্ট, অ্যাসাইনমেন্টের খাতা কপি পেস্ট, কি প্রয়োজন আছে দেওয়ার? কোনো প্রয়োজন নেই। একটা একটা লাইন বলতে পারবে না ইন্ডাকশন মোটরে। আমি এখানে তোকে জিজ্ঞেস করি, ইন্ডাকশন মোটর থেকে একটা লাইন বলতে পারবে না কেউ ঠিক। তাহলে আমার এই পরিশ্রমের কি মূল্য? আমি কেন ক্লাস নিচ্ছি? কেন সবগুলো কষ্ট করে দিচ্ছি? কি প্রয়োজন হচ্ছে? আমাকে তোদের মধ্যে একজন জিজ্ঞেস করছে এর আগের দিনকে যে কেন কি বলে গুগল ক্লাসরুমে নোট আপলোড না করলে অ্যাসাইনমেন্ট লিখবে কি করে? আমি করব না তো, ওটা দেখে দেখে লেখার জন্য তো আমি দেবো না ওটা। আমি গুগল ক্লাসরুমে আপলোড করব অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়ার পর, সাবমিট হওয়ার পর। তাহলে ক্লাসটা কেন নিচ্ছি? ক্লাসের ভিডিওগুলো কেন কষ্ট করে ইউটিউবে আপলোড করে 10 মিনিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি? এই যে অ্যাটেন্ডেন্সের অবস্থা, 8 জন 10 জনের বেশি ক্লাসে থাকে না। তারপর রেকর্ডিং দিয়ে দেওয়ার পরও তারা জিনিসগুলোকে দেখে না। তারপর বলছে যে কেন এটা দেওয়া নেই, ওটা নেই, সেটা নেই। আমি কিভাবে করব? করতে হবে না, ওই কপি পেস্ট করে দেওয়ার দরকার নেই। একটা লাইন কেউ বলতে পারবে না। আমি তো বলছি ইন্ডাকশন মোটর থেকে একটা লাইন কেউ বলতে পারবে না। তোরা আশা করিস কি করে? পড়াশোনার ধার পাশ দিয়ে কেউ যায় না, একটা কেউ এখানে বই খোলে না, জীবনে কোনোদিন বই খোলে না কেউ। দাড়ি কমা, ফুল স্টপ সব এক, প্রত্যেকটা লেখার মধ্যে। ওই একটা অ্যাসাইনমেন্ট আমি চেক করব না, আমি এই একটা অ্যাসাইনমেন্টও চেক করব না। আচ্ছা ঠিক আছে, আমি ফালতু সময় নষ্ট করে লাভ নেই, কারণ তোদের বলা আর না বলা সমান। তোরা কিছু বুঝবিও না, আমি আমার মতো বলে যাই, বুঝলে বুঝবি, না বুঝলে না বুঝবি। তো এটা হলো কগিং। ক্রলিং মানে কি? ডিউ টু অড হারমোনিক্স, 1/3, 1/5, 1/7 হারমোনিক্সের জন্য ইন্ডাকশন মোটরের যখন ওয়ার্কিং কন্ডিশনে থাকে ইন্ডাকশন মোটর, তখন কি হয়? একটা ভাইব্রেশন দেখা দেয়। হোয়াট ইজ হারমোনিক্স? হারমোনিক্স মানে নর্মাল সিস্টেম ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সিটা বেশি বা কম হয়, যদি ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি না হয়, যদি একজন প্রপার সাইনোসোডিয়াল ফ্রিকোয়েন্সি না পাই, তখন সেটাকে আমরা বলি হারমোনিক্স। এবার একটা 50 হার্টজ ফ্রিকোয়েন্সির যদি তার 1/3 বা 1/5, 1/3 or 1/5 যদি তার ভ্যালুটা হয় ফ্রিকোয়েন্সি, দেখি কজন আছে ক্লাসে একটু। আচ্ছা, তো 1/3 বা 1/5 যদি সেটার ফ্রিকোয়েন্সি ভ্যালুটা হয় বা 1/7, তখন কি হবে? ফ্রিকোয়েন্সি যখনই এই চেঞ্জ হবে ডিউ টু হারমোনিক্স, সঙ্গে সঙ্গে কি হবে? আমার মোটরের মধ্যে একটা ভাইব্রেশন দেখা দেবে ডিউ টু ইনস্টেবল ভোল্টেজ বা ইনস্টেবিলিটি ইন দ্য সাপ্লাই ভোল্টেজ or unstable voltage, or due to the instability in the supply voltage, there is a vibration occurred in the motor that is known as crawling. তো নেক্সট স্লাইডে আসছি আমি। সো ইন্ডাকশন মোটর হ্যাভ a series of slot in the stator and in the rotor. আচ্ছা, স্লটের ফাংশন কি? স্লট কি করে? ইন্ডাকশন মোটরের স্লটের কাজ কি? ইন্ডাকশন মোটরের স্লটের কাজ কি? সুদীপ্ত বলছিস মনে হয়, কিছু বল। স্লট কি করে? নেহাল, স্লটের কাজ কি? What is the function of slot? আমার কথা শোনা যাচ্ছে? প্রসেনজিৎ দাস, স্লটের Yes, sir. কাজ কি? স্লটের কাজ কি? স্যার রিডিউসড ওভারলোড ক্যাপাসিটিকে রিডিউসড করে। সুদীপ্ত, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। স্লটের কাজ হচ্ছে কন্ডাক্টরকে হোল্ড করা। স্লটের মধ্যে কন্ডাক্টরগুলোকে প্লেস করা হয়, ওয়াইন্ডিং গুলোকে।
স্টেটার স্লট, রোটার স্লট, আর্মেচার স্লট, তো আগের সেমিস্টারে পড়েছি সেগুলো। মানে আমি দেখতে পাচ্ছি তোদের অবস্থা ভীষণ খারাপ। মানে আমি এই যে বকাবকি করছি, অনেকের হয়তো রাগ হচ্ছে, কিন্তু তোরা বুঝতে পারছিস না তোরা কোন জায়গায় পড়ে আছিস। মানে কতটা খারাপ অবস্থা তোরা নিজেরা ফিল করতে পারছিস না। আমার বলার উদ্দেশ্য এটাই, ভীষণ খারাপ অবস্থা। মানে কনসেপ্টের ধারে পাশ দিয়েও তোরা নেই। আমি জানি না তোরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কি করবি, কারণ কি মানে তোদের বইও কেউ খুলিস না, একটা গতানুগতিক চলে যাচ্ছে, চলছে, রেজাল্ট বেরোচ্ছে, পাস করে যাচ্ছিস, কিন্তু কিছু লাভ হচ্ছে না বেসিক্যালি, কারণ কেউ কোনো কনসেপ্টের ধারে পাশ দিয়ে নেই। স্লট কি যদি কথাটা না বলতে পারিস, তাহলে এরপর আমি আর কি বলবো, এসব কগিং ক্রলিং কি হবে? এই দেখে দেখে তোরা পরীক্ষা লিখবি, আর কি হবে? এর বেশি কি হবে? কিছু হবে না, মানে বেসিক্যালি কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে না। যাই হোক, আমার কিছু বলার নেই। আচ্ছা, ইন্ডাকশন মোটর হ্যাভ এ সিরিজ অফ স্লটস ইন দ্য স্টেটর এন্ড ইন দ্য রোটার। তাহলে একটা সিরিজ যে স্লটটা আছে স্টেটর আর রোটারে, দিস স্লট শুড বি should not be equal in number, because if they are in a good if there is a good chance that the motor will not start at all due to characteristics known as clogging. যে কথাটা আমি বললাম, যদি এটা একই নাম্বারের হয়, should not be equal in number, যদি একই নাম্বারের হয় তখন কি হবে? যদি প্রাইম নাম্বারের না হয়, মানে এই যে 4 হলে ওটা 6 হবে, 6 হলে 8 হবে, এই 4 4 6 6 8 8 হয়, এটা স্ট্যাটাস স্লট, তখন কি হবে? দুটোর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটাকে ঘোরাচ্ছে, রোটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কি হবে? একটা একটাকে লক করে দেবে, টিথ লকিং হয়ে যাবে। এই টিথ লকিংটা হয়ে গেলে কি হবে? মোটরটা থেমে যাবে। এটাকে বলা হচ্ছে কি? কগিং। ঠিক আছে, সো দ্য স্লটস উইল অ্যালাইন লাইক এ স্টেপার মোটর। স্টেপার মোটর তোরা জানিস না, পড়িস নি এখন অব্দি। স্টেপার মোটর কি করা হয়? একটা মোটরকে স্টেপ অ্যাঙ্গেলে ঘোরানো হয়, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, এইভাবে অ্যাঙ্গেলে ভাবে ঘোরে। ঠিক সেখানেও এরকম ভাবে স্টেপ করা থাকে স্লট গুলোকে। তো সেই রকম ভাবেই প্রাইম নাম্বারে স্লট গুলোকে রাখা হবে। এই হলো আমাদের কগিং। For this reason, there are unequal number of slots in the rotor and the stator, but there can still be situation where the slot frequencies coincide with the harmonics frequencies, and this can cause torque modulations. মানে কি? এটা কি বলছে? আমি তো বলেই দিলাম যে দুটোকে আনইভেন নাম্বার রাখতে হবে, মানে আনইকুয়াল নাম্বার রাখতে হবে, আনইকুয়াল নাম্বার রাখতে হবে দুটোকে। But there can be still situation where the slot frequencies coincide with the harmonics frequency, and this can cause a torque modulation. The slots are skewed to keep an overlap on all slots to reduce this problem. যদি হারমোনিক্স ফ্রিকোয়েন্সিটা আর স্লটের যে ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি আমি যে স্টেটার ফ্রিকোয়েন্সি দিলাম আর রোটার যে ফ্রিকোয়েন্সি তৈরি হলো, দুটো যদি একটার সঙ্গে একটা কোয়েনসাইড করে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও এটা ম্যাগনেটিক লক হয়ে যাবে। মানে হারমোনিক্স ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে কি? আমি তো অ্যাকচুয়ালি জানি না সিস্টেম ফ্রিকোয়েন্সি 50 হার্টজ যেটা আমার আছে, যেটা সিস্টেম ফ্রিকোয়েন্সি 50 হার্টজ আছে, সেটাই আমি পাচ্ছি কিনা না মেজার করলে জানতে পারবো না। হারমোনিক্স আসাটা ন্যাচারাল, নয়েজ বা হারমোনিক্স আসাটা ন্যাচারাল জিনিস। এবার যদি দুটো কোয়েনসাইড হয়ে যায় একটার সঙ্গে একটা, তাহলে কি হবে? ঘুরবে না। কোয়েনসাইড মানে কি? দুটো ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস যদি এক জায়গায় হয়, সেক্ষেত্রে কি করা হয়? স্কিউ করে দেওয়া হয়। স্কিউ মানে কি? স্লাইটলি স্ল্যান্টেড। এটা সেই আর্মেচার রিঅ্যাকশনের কনসেপ্টের মতো স্লাইটলি স্ল্যান্টেড করে দেওয়া হয়। কোনটাকে? এই স্লটের মধ্যে যে তারগুলো যাচ্ছে, স্লটগুলোকে একটু স্কিউ করে দেওয়া হয়। মানে কি? যে হরাইজন্টাল অ্যাক্সিস আছে, হরাইজন্টাল যে প্লেন আছে, হরাইজন্টাল প্লেনের সঙ্গে একটা অ্যাঙ্গেলে রাখা হয় কোনগুলোকে? এই স্লটগুলোকে একদম হরাইজন্টাল অ্যাঙ্গেলের সঙ্গে মানে সমান্তরাল ভাবে না রেখে, বা একদম এক্স অ্যাক্সিস বরাবর না রেখে এক্স অ্যাক্সিসের সঙ্গে একটু অ্যাঙ্গেল করে রাখা হয় এগুলোকে, যাতে এরা কোয়েনসাইড না করে। ঠিক আছে? যদি কোয়েনসাইড করে কি হবে? দুটো রিলেটিভ মোশন, যেদিকে আমার ফ্লাক্সটা ঘুরছে তার উল্টো দিকে তৈরি হচ্ছে কোনটা? কজ। কোনটা? ভালো করে এই ব্যাপারগুলো বুঝতে হবে। কজ হচ্ছে আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা, এফেক্টটা কি? রোটার স্পিড এবং তার রোটার ফ্রিকোয়েন্সি।
তাহলে এটা এটাকে তো অপোজ করবে। তাহলে একটা যদি ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে চায়, একটা বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে। যদি এরা কোয়েনসাইড হয় তাহলে কি হবে, ডিউ টু ম্যাগনেটিক লকিং, মানে ও যেদিকে ওকে ঠেলছে উল্টো দিক থেকে আবার আমি একজনকে ঠেলছি, সে আবার উল্টো দিক থেকে আমায় ঠেলছে, দুজনের শক্তি যদি সমান হয় তাহলে কেউ কাউকে মুভ করাতে পারবে না। এই জন্য যখনই কোয়েনসাইড হয়ে যাওয়ার চান্স থাকতে পারে বলেই এটাকে একটু স্কিউ করা হচ্ছে স্লটটাকে, যাতে এরা অ্যাঙ্গেলটা কখনোই একটার সঙ্গে, মানে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কখনোই 0 ডিগ্রি না হয়, দুটোর মধ্যে অ্যাঙ্গেল একটা মানে মোর দ্যান 0 ডিগ্রি হয়, যাতে এই কোয়েনসাইডটা না করে। তো এইগুলো বুঝতে গেলে তো আমার সেই আর্মেচার রিঅ্যাকশনটা আবার মাথায় আসতে হবে, ডিসি মোটরে, যেটা আগের সেমিস্টারে পড়িয়েছিলাম। তার মানে দেখ প্রত্যেকটা জিনিস একটার সঙ্গে ইন্টারলিঙ্ক। তাহলে তোরা আগের জিনিসগুলো যদি ভুলে যাস বা আগের জিনিসগুলো যদি না পড়িস, তাহলে এগুলো বলা না বলা সমান। আমি বারবার একটা কথা বলছি, প্রতিটা জিনিস, প্রতিটা ওয়ার্ড একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, প্রতিটা সাবজেক্ট। এরকম নয় যে মেশিন পড়লে মেজারমেন্ট করতে হবে না, মেজারমেন্ট পড়লে মেশিন পড়তে হবে না, বেসিক ইলেকট্রনিক্স পড়তে হবে না, এরকম নয়। প্রতিটা সেম, প্রত্যেকটা ইন্টারলিঙ্ক। সার্কিট থিওরির সঙ্গে মেশিনের মানে 90% কানেকশন। মেশিন 1 এর সঙ্গে মেশিন 2, নালে সাবজেক্ট গুলো মেশিন 2 তো আগে দিতে পারতো, মেশিন 1 তো পরে দিতে পারতো। কি প্রয়োজন ছিল আগে ডিসি পড়িয়ে তারপরে এসি তে যাওয়ার? কে বলেছে? যদি ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া আর না পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এখানে কোনো চান্স নেই মুখস্থ করার, কোনো চান্স নেই, দেখে শেখার কোনো চান্স নেই। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা অ্যাপ্লাইড ফিজিক্স, এখানে কোনো গল্প নেই, এখানে কোনো মুখস্থ করার জায়গা নেই। না হলে পাস করে যাবি, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, অন রেকর্ড। ক্রলিং, এই কথাটা আমি এর আগেও বলেছি, মানে এই কথাগুলো যেগুলো বলছি বারবার বলছি, কিন্তু মনে হয় না কোনো লাভ হচ্ছে বলে। So another characteristics of induction motor is crawling. There are harmonic flux developed in the gap due to the magnetic of the motor. Magnetics of the motor. এই ম্যাগনেটিক্স কথাটার মানে কি? মানে আমরা যে সাপ্লাইটা দিচ্ছি, আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি, এই সাপ্লাই ভোল্টেজটা বেসিক্যালি যদি 50 হার্টজ সাপ্লাই ভোল্টেজ হয় তাতে আমার হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রোটার কন্ডাক্টর এই 50 হার্টজ সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য যে ফ্লাক্স তৈরি হলো স্টেটারে, তারপর রোটার কন্ডাক্টর যে কাট করলো ফ্লাক্সটাকে, তার জন্য রোটারের মধ্যে যে ইনডিউসড ইএমএফটা হচ্ছে সেটার ফ্রিকোয়েন্সি তো কখনোই 50 হার্টজ হয় না। 50 হার্টজের থেকে সবসময় সেটা কম হয় স্টেটার ফ্রিকোয়েন্সি। স্টেটার ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান 50 হার্টজ। এবার কারণ কি, রোটারের যে ম্যাগনেটিক ফিল্ড বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সরি স্টেটারের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটারের যে আমার স্পিড, সেটা কখনোই সমান না, অলওয়েজ লেস দেন দ্য স্পিড অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। স্টেটারের ফিল্ডটা, স্টেটারের ফিল্ড ঘোরে হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে, আর রোটার ঘোরে হচ্ছে লেস দেন সিঙ্ক্রোনাস স্পিডে। তাহলে ফ্রিকোয়েন্সি না হয় সমান নয়, কিন্তু হারমোনিক্স আসবে কিনা সেটাও কি করে আমি বুঝবো? হারমোনিক্সটা হচ্ছে একটা কি জিনিস, যে ফ্রিকোয়েন্সিটার মধ্যে নয়েজ তৈরি হয়, মানে ফ্রিকোয়েন্সিটা একদম স্টেডি স্টেট ফ্রিকোয়েন্সি না, মানে ওর লোয়ার পিক ভ্যালু, মানে ওটার নেগেটিভ পিক ভ্যালু অ্যান্ড পজিটিভ পিক ভ্যালু সমান নাও হতে পারে, দ্যাট ইজ দ্য হারমোনিক্স। তাহলে এই হারমোনিক্সের জন্য কি হবে? It has been observed that the induction motor, especially the squirrel induction type motor, there is a tendency of the motor to run stably speed which are nearly to the 7th of the synchronous speed, and this phenomena is known as crawling. মানে সিঙ্ক্রোনাস স্পিডের 1/3, 1/5 or 1/7, এখানে একটা কন্ডিশন বলেছে, এছাড়া এটা 1/3 হতে পারে, 1/7 হতে পারে বা 1/5। তার জন্য কি হবে, একটা ভাইব্রেশন দেখা দেবে মোটরের মধ্যে। কারণ কি, এটা সবসময় ভাবে ঘুরবে না, কখনো স্পিডটা বা আমার রোটার স্পিডের সঙ্গে সমান থাকবে। হঠাৎ করে কি হবে হারমোনিক্স এর জন্য? হারমোনিক্সটা কেন হবে? হারমোনিক্সটা হওয়ার কারণটা হচ্ছে কি, আনইকুয়াল যদি গ্যাপ থাকে একটা, বা যদি এই প্রাইম নাম্বার স্লট না থাকে, বা যদি আমার সিস্টেম ফ্রিকোয়েন্সির মধ্যে নয়েজ দেখা যায়, সেক্ষেত্রে এই হারমোনিক্স আসতে পারে। হারমোনিক্স আসার প্রচুর কারণ আছে, হারমোনিক্স আসার কারণ নিয়ে আমরা অ্যানালিসিস করবো না। ডিউ টু 1/3, 1/5 and 1/7 হারমোনিক্স, রোটারের মধ্যে যে ইনস্টেবিলিটি দেখা যাবে, আনস্টেবিলিটি দেখা যাবে, বা যে কারণে রোটারটার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রলিং। তাহলে এটা হলো আমার কগিং আর ক্রলিং। এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি।
প্রায় 90% চান্স কগিং ক্রলিং আসবেই, ধরে রাখ। আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা আসার চান্স আছে। তাহলে এই হলো আমাদের কগিং ক্রলিং। এরপর যেটা আমরা আসবো, ব্রেকিং অফ ইন্ডাকশন মোটর। আচ্ছা, তো ব্রেকিং কত রকমের হয় এই নোটটা দেওয়া আছে। কগিং ক্রলিংটা আমি আজকে দিয়ে দেবো নোটটা। 3 রকম ব্রেকিং হয়, একদম সেম অ্যাজ ডিসি মোটর। 3 রকম ব্রেকিং: রিজেনারেটিভ ব্রেকিং, প্লাগিং আর ডাইনামিক ব্রেকিং। একদম সেম যা পড়েছি আমরা ডিসি মোটরও, ঠিক সেম, এটা আলাদা কিছু না। কি কি আছে? রিজেনারেটিভ ব্রেকিং কি? যখন ইন্ডাকশন মোটরটা ইন্ডাকশন জেনারেটর হিসেবে কাজ করবে, তখন হচ্ছে ওটাকে রিজেনারেটিভ ব্রেকিং করবে। আজকে আমি ডিটেলে বলবো না, আমি জাস্ট একটা ব্রিফ বলে দেবো, ডিটেলে আমি পরের দিন ডিসকাস করবো। যদি একটা ইন্ডাকশন মোটর দিয়ে কোনো ড্রাইভ, মানে যেটাকে আমি চালাচ্ছি আর কি, সেটা যদি একটা স্ল্যান্টেড কোন একটা এরিয়া দিয়ে নিচের দিকে নামে, মানে যদি একটা পাহাড় থেকে যদি ধরে নিই একটা ট্রেন বা কিছু একটা মোটর ড্রিভেন কোনো একটা ড্রাইভ নিচের দিকে যদি নামে, তাহলে কি হবে? তাহলে ইন্ডাকশন মোটর হিসেবে ওটা আর কাজ করবে না। দেন ইট অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্ডাকশন জেনারেটর। হোয়াট ইজ ইন্ডাকশন জেনারেটর? ইন্ডাকশন জেনারেটর মানে কি? ঠিক যেরকম ডিসি মোটরকে যদি আমরা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স দিয়ে ঘোরাই, তাহলে ওটাই তো ডিসি জেনারেটর হবে। ঠিক ইন্ডাকশন মোটরকেও যদি আমরা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স দিয়ে ঘোরাই, তাহলে ওটাকে আমরা বলবো কি ইন্ডাকশন জেনারেটর। কি হবে সেখানে? যখনই ওপর থেকে মোটরটা নিচের দিকে নামবে, তখন ডিউ টু গ্র্যাভিটি কি হবে? ওর যে রোটারটা ঘুরতে শুরু করবে। ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণের জন্য কি হবে? ও রোটারটা ঘুরতে শুরু করবে। তখন কি হবে? যখনই রোটারটা ঘুরতে শুরু করবে ওর গ্র্যাভিটির জন্য, তখনই ওটা আর মোটর থাকছে না, জেনারেটর থাকছে, হয়ে যাচ্ছে। একটা মোটরকে যদি আমি মেকানিক্যালি বাইরে থেকে সাপ্লাই দিয়ে বা টর্ক দিয়ে প্রাইম মুভার দিয়ে ঘোরাই, তাহলে ওটাই তো জেনারেটর। তাহলে ইন্ডাকশন মোটরটাও ঠিক তাই। ইন্ডাকশন মোটরকেও যদি আমি বাইরে থেকে টর্ক দিয়ে ঘোরাই, তাহলে ইন্ডাকশন মোটরটাও জেনারেটরে কনভার্টেড হবে। তাহলে জেনারেটরে যখনই ওটা কনভার্টেড হয়ে যাচ্ছে, তখনই কি হবে? একটা 3 ফেজ লাইনের সঙ্গে একটা মোটর কানেক্টেড ছিল, যে মোটরটা কি করছিল? 3 ফেজ লাইন থেকে পাওয়ার সাপ্লাই নিচ্ছিল, নিয়ে ঘুরছিল। ঠিক আছে, এবারে যখনই মোটরটাকে আমি বাইরে থেকে মেকানিক্যাল টর্ক দিয়ে বা প্রাইম মুভার দিয়ে যখনই ঘোরালাম, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? ওটা জেনারেটর হয়ে যাচ্ছে, এবং যে পাওয়ারটা ও লাইন থেকে নিয়েছিল, সেই পাওয়ারটাই কি করছে? লাইনে আবার ফিরিয়ে দিচ্ছে। যদি ও 20 কিলোওয়াট সাপোজ পাওয়ার ও ইনটেক করে থাকে, তাহলে ঠিক সেম পাওয়ারটাই কি করছে? ও আবার সাপ্লাই করছে সেই লাইনে। তাই এটাকে কি বলা হচ্ছে? রিজেনারেশন। রিজেনারেশন, ও নিয়েছিল যা তাই ফিরিয়ে দিচ্ছে। কেন ব্রেকিং বলা হচ্ছে এই কথাটা আমি আগেও বলেছি, আগের সেমিস্টারে পড়ানোর সময়। ব্রেক করা মানে থামানো। এখানে কিন্তু মোটরটাকে আমি থামাচ্ছি না, কিন্তু ব্রেক করা মানে শুধু থামানোই নয়, ব্রেক করা মানে আবার এটাও, একটা গাড়িকে তুই চালাচ্ছিলিস, ভালো করে ভাববি কথাগুলো। আগে ভালো করে শুনলে শুধু হবে না, ভাবতে হবে, নাহলে কিচ্ছু বোঝা যাবে না।
একটা গাড়ি চালাতে চালাতে আমি গাড়িটাকে বন্ধ করে দিলাম, গাড়িটাকে ব্রেক করে আটকে দিলাম, তাহলে কি হবে? গাড়ির মধ্যে যে ফুয়েল সাপ্লাই হচ্ছিল সেই ফুয়েল সাপ্লাইটা কি হবে? বন্ধ হয়ে যাবে, তাই তো? গাড়িটা থেমে যাওয়া মানে কি? ফুয়েল সাপ্লাই কমে যাওয়া হ্যাঁ। বা বন্ধ হয়ে যাওয়া। তার মানে কি? তার মানে হচ্ছে আমার পাওয়ার লসটা কমা। তার মানে ব্রেকিং হওয়া মানে কি? আমার পাওয়ার কনজাম্পশনটাও কমা, ফুয়েলটা কম লাগছে মানে আমার ফুয়েলের মেকানিক্যাল পাওয়ারটাও কম লাগছে। তাহলে এখানে কি করছি? এখানে আমি থামাচ্ছি না, কিন্তু পাওয়ার যেটা আমি নিয়েছিলাম মোটর হিসেবে চালানোর জন্য সেই পাওয়ারটাই ডেলিভার করে দিচ্ছি। তার মানে আমার এক কথায় কি হচ্ছে? পাওয়ার স্টোর হচ্ছে, পাওয়ার রিজেনারেশন হচ্ছে, পাওয়ার লস কমছে। তাই এটাকে রিজেনারেটিভ ব্রেকিং বলা হচ্ছে। That's not the concept of actual braking. That means by the help of regenerative braking, the motor is not remain stop, but it is converted into generator, and it helps to uh, supply the generated electrical power towards the line. তার জন্য এটাকে বলা হচ্ছে কি? রিজেনারেটিভ ব্রেকিং। তাহলে এটা রিজেনারেটিভ ব্রেকিং। প্লাগিং কি? প্লাগিংটাও ঠিক সেম, প্লাগিংটাও একই রকম ডিসি মোটরের মতো। একটা মোটরকে আমি আর ওয়াই বি এই তিনটে ফেজে কানেক্ট করেছিলাম স্টেটারকে। তাহলে মোটরটাকে যখন আমি আর ওয়াই বি ফেজে কানেক্ট করলাম, মোটরটা একদিকে ঘুরতে শুরু করলো। তারপরে আমি কি করলাম? মোটরটা চলতে চলতে ওর ফেজটাকে আমি অল্টার করে ওয়াই বি আর বি ওয়াই আর বা এরকম একটা কিছু করে দিলাম। যখনই আমি ওর ফেজটাকে অল্টার করে দেবো, সঙ্গে সঙ্গে কি হবে? সঙ্গে সঙ্গে উল্টো দিকে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। উল্টো দিকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? মোটরটা উল্টো দিকে ঘুরতে চাইবে। তো মোটরটা তো একদিকে ঘুরছিল, ইনার্সিয়া আমি মোটরটাকে থামিয়ে দেওয়া বা মোটরটার যখনই আমি ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবো, সঙ্গে সঙ্গে তো এটা হবে না যে মোটরটা থেমে গিয়ে উল্টো দিকে ঘুরবে, কারণ ইনার্সিয়ার জন্য মোটর একদিকে ঘুরছিল। তার মানে আমি সাপ্লাইটা বন্ধ করে উল্টো দিকে দিলে উল্টো দিকে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো ঠিকই, কিন্তু আগে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য মোটরটা যেভাবে ঘুরছিল, ডিউ টু ইনার্সিয়া সঙ্গে সঙ্গে মোটরটা থামবে না। উল্টো দিক থেকে ফোর্সটা কি চাইবে? ওকে থামাতে চাইবে। মোটরটা যদি সামনের দিকে একটা ট্রেন যদি সাপোজ এগিয়ে যায়, তাহলে যখনই আমি মোটরের সাপ্লাইটা চেঞ্জ করে দেবো, অল্টার করে দেবো, আর ওয়াই বিটাকে ওয়াই আর বি করে দেবো, উল্টো দিকে থেকে তখন মোটরটা ঘুরতে চাইবে। বাট কি হবে? ইনার্সিয়ার জন্য কি হবে? ইনার্সিয়ার জন্য উল্টো দিকে ঘুরতে পারবে না সঙ্গে সঙ্গে, কিন্তু বাধা দেবে, যেদিকে মোটরটা যাচ্ছে তাকে বাধা দেবে। বাধা দিয়ে দিয়ে কি হবে? একটা সময় দুটো ফিল্ড একটা জায়গায় গিয়ে সমান হবে, মানে মোটরটা যেদিকে যেতে চাইছিল বা যেদিকে যাচ্ছিল, আর উল্টো দিকে এখন একটা টর্ক তৈরি হয়েছে বলে সেই টর্কটা আবার উল্টো দিকে নিয়ে যেতে চাইবে। দুটো টর্ক যখন সমান হবে সেই অবস্থায় কি হবে? মোটরটা থেমে যাবে। থেমে যাওয়ার পর কি হবে? মোটরটা পেছন দিকে চলতে শুরু করবে বা উল্টো দিকে চলতে শুরু করবে। কারণটা কি? ইনার্সিয়াটা একদম মানে ওই গতি জায়গাটাকে ও ওভারকাম করতে পেরেছে। এবারে উল্টো দিকে যখন চলতে শুরু করলো, আর ওই থেমে যাওয়া যে অবস্থায় গিয়ে দুটোর টর্ক সমান হয়ে গেছে, ওই অবস্থায় যদি আমি সাপ্লাইটাকে বন্ধ করে দিই, তাহলে কি হবে? মোটরটা থেমে যাবে আর চলবে না। এটাই হচ্ছে প্লাগিং। একদিকে ঘুরছিল, উল্টো দিকে আমি একটা ফোর্স তৈরি করলাম, একটা একটাকে নিউট্রালাইজ করলো, যে সময়টা গিয়ে একটা একটার সঙ্গে এক হয়ে গেল, আমি ঠিক সেই সময়টা কি করব? মোটরটাকে থামিয়ে দেবো। তাহলে মানে এক কথায় মোটরটা সাপ্লাই থেকে ডিসকানেক্ট করে দেবো, মোটরটা অফ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য প্লাগিং। আজকে এটাতে সুবিধাটা কি হয়? এটা সুবিধাটা এটাই, আমার মেকানিক্যাল ব্রেক যদি আমি ইউজ করতাম, তাহলে আমার কি হতো? এখানে আমার তো মেকানিক্যাল ব্রেক লাগলো না। মেকানিক্যাল ব্রেক ইউজ করলে কি হবে? ফ্রিকশনাল লস হবে। যে কোনো মেকানিক্যাল ব্রেক মানে কি? ব্রেক শু দিয়ে চাকাটাকে থামাবো, তাহলে ফ্রিকশনাল লস হবে, হিট হবে, আমার এফিসিয়েন্সি কমে যাবে সিস্টেমটা। যার জন্য এই প্লাগিং মেথডটাকে ইউজ করা হবে। কলেজে যখন কলেজ খুলবে, কলেজে এই প্লাগিংটা আছে। সিলেবাসে তোদের নেই, বাট এটা আগে ল্যাবের সিলেবাসে ছিল, এখন আর নেই সিলেবাসে। তো যখন ছিল আমাদের সেট আপটা করা আছে প্লাগিং এর, যখন খুলবে তখন দেখিয়ে দেবো ল্যাব। ঠিক আছে? আজকে এতটা থাক। আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে রাগ করিস না, কিন্তু তোদের ভালোর জন্যই বলছি। কারণ
এইভাবে চললে তোরা মুশকিলে পড়বি। এখন বুঝতে পারছিস না, তোদের হয়তো মনে হচ্ছে যে স্যার এত কিছু বলছে, কিন্তু তোরা রিয়েলাইজ কর আমি এদিকে বলে যাচ্ছি, তোরা কেউ রেসপন্স করছিস না। আমি কি করে বুঝবো তোরা আদৌ বুঝতে পারছিস কিনা? আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম কেউ রেসপন্স করছে না। তা আমার তো এই পাশ থেকে কেউ তোদের দেখতে পাচ্ছি না। একটা ক্লাসের মধ্যে যদি আই কন্ট্যাক্ট হয় তাহলে বোঝা যায় যে সে বুঝছে কি না বুঝছে। আই কন্ট্যাক্ট হচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছি না, কারোর কোনো রেসপন্স নেই। তোরা আদৌ আছিস কিনা তাও আমি জানি না। তাহলে আমি যে এগুলো পড়াচ্ছি কি লাভ হচ্ছে? এবং তোরা নিজেরাই দেখ তোদের কনসেপ্টটা কোন জায়গায় এসে পৌঁছেছে। এখনো অনেক সময় আছে, নিজেদের এখন থেকে শুরু কর। আজ থেকে শুরু কর, যে জন্য বারবার এর আগে তোদের যে স্পেশাল ক্লাসগুলো হয়েছে সেখানেও আমি বারবার বলেছি, ওই যে ক্লাসগুলো তোদের হতো কি বলে এই অ্যাপটিটিউডের ক্লাসগুলো, টেকনিক্যাল অ্যাপটিটিউড, সেখানেও বলেছি যে এটা ফিল কর যে নিজেকে কিছু করতে হবে। আজকে এই কথাগুলো বলে 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 এতবার বলছি তো, কিন্তু তুই আজকে হয়তো বুঝবি না, কিন্তু যখন তুই 3 বছর পর বেরিয়ে যাবি তোকে বলার কেউ থাকবে না, কেউ থাকবে না বলার, তখন তোর লড়াইটা তোকেই লড়তে হবে যাতে সেটা না হয়। সেজন্য এখন থেকে বলছি, আমাদেরকে কেউ এভাবে বোঝায়নি। এটা নিজের জন্য কর, আর কারোর জন্য না। তুই নিজে যদি ভালো থাকিস, তুই যদি নিজে সাকসেসফুল হতে পারিস, তুই মনে রাখবি তুই তোর ফ্যামিলিকে সাকসেসফুল করতে পারবি বা তোর ফ্যামিলিকে খুশি রাখতে পারবি, তোর সবাইকে খুশি রাখতে পারবি। তাই তোর নিজের খুশি থাকা, নিজের সাকসেসফুল হওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখ, ঠিক আছে? অনেক বকাঝকা করলাম আজকে, আমার এসব করতে ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করতে হলো, কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না ক্লাসে কি আছে কি নেই। নেক্সট ক্লাস থেকে আশা করবো তোরা একটু রেসপন্স করবি। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম।